দণ্ডবিধিতে আঘাত একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আঘাত মানে হচ্ছে দৈহিক যন্ত্রণা, ব্যাধি, অক্ষমতা যদি কারো দ্বারা সৃষ্টি হয় তখন তাকে বলা হবে আঘাত। সে আঘাতকে আমরা যদি সহজ করে প্রেসক্রাইব করতে চাই তাহলে এইরকম সিচুয়েশনগুলি কোনো একটির উপস্থিতি হলেই তাকে আঘাত বলা হবে। দণ্ডবিধির বিষয়গুলি আঘাত জানা দরকার, কারণ আঘাতটা কয়েক ধরনের কাজ করে। একটা আঘাত সাধারণ আঘাত, স্বেচ্ছাকৃত সাধারণ আঘাত, গুরুতর আঘাত, স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত, এরকম বিভিন্ন ধরনের ক্লাসিফাইডকে আমরা ভাগ করতে দেখব অপরাধ সম্পর্কে। যদিও অপরাধ কাকে বলে এই সংজ্ঞা যদি আমরা পড়ার চেষ্টা করি তাহলে আমরা সেখান থেকে অপরাধের সংজ্ঞা পড়ে আসলে আমরা জানতে পারবো অপরাধ হচ্ছে এমন কোনো কাজ বা নিবৃত্তি, যে কাজ বা নিবৃত্তি করার জন্য আইন থেকে বলে দেওয়া হচ্ছে আপনি যদি ওইটা ভঙ্গ করেন বা অনিয়ম করে কোনো কিছু করেন তাহলে তার জন্য আপনাকে শাস্তি পেতে হচ্ছে। তাহলে সেই অপরাধটা আঘাত এক ধরনের সে অপরাধেরই একটি অংশ। এখন এই আঘাতের জন্য শাস্তি বলা হচ্ছে 323 ধারা অনুযায়ী আপনার শাস্তি হতে পারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড, 1000 টাকা জরিমানা। আর যদি সেটা মারাত্মক অস্ত্র দ্বারা সাধারণ আঘাত হয় তাহলে সেক্ষেত্রে পানিশমেন্টটা হয়ে যাবে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা জরিমানা। এরপর আমরা যাব গুরুতর আঘাতটা কি। আঘাতকে নর্মাল ইংরেজিতে হার্ট বলা হয়, কিন্তু গ্রিভিয়াস হার্ট বলা হয় গুরুতর আঘাতকে। গুরুতর আঘাত বলতে আমাদের শরীরের বিভিন্ন ধরনের স্পর্শকাতর অংশগুলিকে, অঙ্গগ্রন্থিগুলিকে অকেজ করে দেওয়ার মাধ্যমে বিষয়গুলিকে বলা হয়ে থাকে। তার মধ্যে বিভিন্ন ধরনের চোখ, কান, বিভিন্ন ধরনের গ্রন্থি। আমাদের থাইরয়েড একটা গ্রন্থি, আমাদের যেগুলি মানে হরমোনাল ব্যালেন্সের জন্য যেগুলো কাজ করে থাকে, গ্রন্থিগুলি তো গ্ল্যান্ডগুলি তো মূলত এই কাজগুলি করে থাকে। এরকম বিষয়গুলিকে বিকৃত করে দেওয়া, নষ্ট করে দেওয়া, অক্ষম করে দেওয়া, অথবা কোনো ব্যক্তিকে টানা এমনভাবে নির্যাতন করা হলো তার তেমন কিছুই ভাঙেনি, স্থানচ্যুতি হয়নি, ফেটে যায়নি, কিন্তু তার 20 দিন রেস্ট নেওয়া দরকার পড়েছে, এতটাই আঘাত পেয়েছে সে, তাহলেও সেটা 20 দিন হিসাব করার কারণে গুরুতর আঘাতে পরিণত হবে। গুরুতর আঘাতের শাস্তি সেক্ষেত্রে আবার ভিন্ন রকম। স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত যদি দান করে তাহলে তার জন্য 325 ধারা অনুযায়ী শাস্তি হচ্ছে 7 বছর। আর যদি স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করে তাহলে আবার এটা পরিমাণটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। এই আঘাতগুলির পরপরই এগুলির সাথে সাথে দণ্ডবিধিতে এগুলি পড়ার পাশাপাশি আমাদের আরও বেশ কিছু বিষয়গুলিকে জানা প্রয়োজন। সেগুলি হচ্ছে, একটি হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, আরেকটি হচ্ছে অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ বা অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। ওই দুটো বিষয় দণ্ডবিধি থেকে আমাদের পড়া প্রয়োজন যদি আমরা বিষয়টি সম্পর্কে ভালো করে বুঝতে চাই। অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ মানে হচ্ছে কোনো একটা সম্পত্তি ছিল, যে সম্পত্তিটা আপনি কোনোভাবে পেয়েছেন কিন্তু আপনি প্রকৃত মালিককে খুঁজে না করে এটা নিজে ব্যবহার করে ফেলেছেন বা হ্যান্ড ওভার করে দিয়েছেন। তাহলে আপনি যেটা করেছেন এটাকে টোটালি আত্মসাৎ বলা হবে, এটার নাম হবে অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ। অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ এটা হচ্ছে এর মেন বৈশিষ্ট্য বা মেন ক্যারেক্টার। আরেকটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। কেউ বিশ্বাস করে আপনাকে দিয়েছেন, অপরাধ করার উদ্দেশ্যে আপনি সেটা বিশ্বাসটাকে ভঙ্গ করেছেন। অর্থাৎ এই বিষয়গুলির সাথে অপরাধ একটা ম্যান্ডেটরি পোর্শন হিসেবে কাজ করবে এবং সেটাকে আপনাদের ওইভাবে আনসার করে ওই জায়গা থেকে বলতে হবে যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ মানে হচ্ছে অপরাধমূলক ইন্টেনশন থেকে মেন্সরিয়া থেকে এখানে কাজ করবে, মেন্সরিয়া থেকে এই বিষয়টাকে কভার করে এখানে বিশ্বাসটাকে ভঙ্গ করতে হবে। এর জন্য দুইটা বিষয় সৃষ্টি হয়, অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ। এগুলি আমাদের পড়া প্রয়োজন, কারণ এগুলি আমাদের আনসার করার জন্য, এগুলি আমাদের রিটেন পরীক্ষার জন্য, এগুলি আমাদের এলবি পরীক্ষার্থীদের জন্য কাজে লাগার মতো প্রশ্ন, এবং এগুলি যদি আমরা পড়ি তাহলে আমরা পরীক্ষাগুলিকে ভালো করতে পারবো। এই বিষয়গুলিকে আঘাতের সাথে রিলেটেড এই প্রশ্নগুলিকে মূলত আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। আজকে এই আলোচনাগুলি করলাম আঘাত এবং অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ এবং বিশ্বাসভঙ্গ। এগুলি আমরা পড়লে পর্যায়ক্রমে আরও ভিডিওতে আপনারা পাবেন। সামনের দিকে আমরা আরও অগ্রগামী হব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।